শোন বিকাশ, এই মেয়ের কথা ভাবতে হবে না তোকে, ও ঠিকই মানুষ হয়ে যাবে। তুই বরং বাবা আরেকটা বিয়ে কর। কতই বা বয়স হলো তোর, আর তোর বউ তো একটা বংশধরও দিয়ে যেতে পারলো না আমাদের, যে তাকে নিয়ে আমরা সব ভুলে থাকবো। নিজে তো আপনার ড্যাং ড্যাং করতে করতে ওপরে চলে গেল, আর আমাদের দেখ কিরকম অবস্থা করে দিয়ে গেছে। এই মেয়েকে নিয়ে তুই আর কতদিন কাটাবি? তাই আমি বলছি, ইন্দ্রাণী বলে একটা মেয়েকে আমি খুব পছন্দ করে এসেছি। তুই যদি রাজি থাকিস তাহলে পরের মাসে তোর বিয়েটা দিয়ে দেব। বিকাশ মায়ের কথার ওপর আর কোনো কথা বলতে পারল না। সুতরাং মায়ের কথা মতোই বিকাশ ইন্দ্রাণীকে বিয়ে করতে রাজি হয়ে গেল। কিছুদিনের মধ্যেই খুব ধুমধাম করে বিকাশ এবং ইন্দ্রাণীর বিয়ে সম্পন্ন হয়। শিলা বিকাশের একমাত্র কন্যা হওয়ায় ইন্দ্রাণী হলো শিলার সৎমা। বিকাশের প্রথম স্ত্রী পরমা শিলাকে জন্ম দেওয়ার পরই মারা গিয়েছিল। সেই জন্যই বিকাশ তার মায়ের কথা মতো প্রায় 5 বছর পর ইন্দ্রাণীকে বিয়ে করে নিয়ে আসে বাড়িতে। প্রথম প্রথম বিকাশ শিলার যত্ন খুব ভালোভাবেই করত, কিন্তু ইন্দ্রাণী আসার পর থেকেই শিলার অযত্ন হওয়া শুরু হয়। শিলাকে বিকাশের বাবা মা পর্যন্ত কেউ পছন্দ করতো না, কেননা সে কন্যা সন্তান ছিল বলে। অর্থাৎ তাদের একটি বংশধরের খুবই দরকার ছিল, যেটি শিলার মা অর্থাৎ পরমা দেবী দিয়ে যেতে পারেননি। তাই তারা বিকাশের আবার বিয়ে দেয়। দেখতে দেখতে শিলা বড় হতে থাকে। কিছু বছর কেটে যায়। ইন্দ্রাণীর একটি পুত্র সন্তানও হয়। ইন্দ্রাণীর পুত্র সন্তান হওয়ার পর থেকেই বাড়ির প্রায় সমস্ত কাজকর্মই শিলাকেই করতে হতো। এমনকি তার সৎ মায়ের সমস্ত ফাইফরমাস শিলাকেই খাটতে হতো। শিলার স্কুলে যাওয়াও প্রায় বন্ধ হতে বসেছিল। কোনো রকমে শিলা বাড়ির সমস্ত কাজকর্ম ম্যানেজ করে স্কুলের পড়াটা চালিয়ে যাচ্ছিল। যদিও শিলা ছিল খুবই মেধাবী একজন ছাত্রী, তবুও কন্যা সন্তান হওয়ার জন্য তার দাদু ঠাকুমা এমনকি বাবা পর্যন্ত চাইতো না যে শিলা পড়াশুনোটা চালিয়ে যাক। শিলা তার পড়াশুনোর সমস্ত খরচ টিউশন পড়িয়েই রোজগার করত। এরকমই একদিন, কিরে শিলা, কোথায় যাচ্ছিস? আর তোকে পড়াশুনো করে লাভ নেই। ওই কাঁধে ব্যাগ নিয়ে তোকে স্কুলে গিয়ে আর কাজ নেই। অনেক পড়াশুনো হয়েছে। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে দে, তারপর আমি তোর বাবাকে বলে তোর একটা ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে দেব। আর তোকে আমরা টানতে পারছি না। সেই কবেই তো মায়ের মাথা খেয়ে বসে আছিস, এখন আবার না জানি কার মাথা খেতে বসেছিস কে জানে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই অলক্ষীকে আমি বিদায় করব, এই আমি তোকে বলে গেলাম। ইন্দ্রাণীর কথা মতো শিলার পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শিলার জন্য পাত্র দেখা শুরু হয়ে যায়। প্রথম প্রথম তো ইন্দ্রাণী যে কোনো ছেলেকে ধরে নিয়ে আসছিল, সে বুড়ো হোক বা মাতাল হোক। পরে শিলার কপাল ভালো হওয়ার জন্য শিলা যে বাড়িতে টিউশন পড়াতে যেত সেই বাড়ি থেকে তার দেখাশুনো আসে। শিলা গুড্ডি নামক একটি মেয়েকে পড়াতো। গুড্ডির ঠাকুমা শিলাকে খুব পছন্দ করে এবং সে যখনই জানতে পারে যে শিলার দেখাশুনো চলছে, তখনই সে সময় নষ্ট না করে তার নিজের ছোট ছেলের বৌমা করে নিয়ে আসার জন্য শিলার বাবা মার কাছে উপস্থিত হয়। বিকাশবাবু, ইন্দ্রাণী দেবী, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনাদের মেয়ে শিলাকে আমি আমার বাড়ির ছোট বৌমা করে নিয়ে যেতে চাই। অর্থাৎ আমি আমার ছোট ছেলের সঙ্গে শিলার বিয়ে দিতে চাই। কিন্তু আপনারা তো অনেক বড় লোক, আমরা কিন্তু বাবা কোনো দেনা পাওনা দিতে পারবো না এই মেয়ের জন্য। আপনাদের যদি এমনি নিয়ে যেতে ইচ্ছে করে তাহলে নিয়ে যান। এমনিতেও আপনাদের কি ভালো করবে জানি না, জন্মানোর পরেই তো মাকে খেয়ে বসে আছে। মনিকা দেবী কোনো রকমের দেনা পাওনা ছাড়াই শিলাকে তার বাড়ির ছোট বৌমা করে নিয়ে যায়। বিয়ের পরদিন সকালবেলা শিলা তড়িঘড়ি বিছানা থেকে উঠেই বাড়ির সমস্ত কাজে লেগে পড়ে। সে বাড়ির ঝাঁটা মোছা সমস্ত কিছু কমপ্লিট করে রান্নাঘরে চলে যায় চা বানানোর জন্য। এমন সময় তার শাশুড়ি মা আসেন। এ কি বৌমা, কি করছো এসব তুমি? কেনই বা এরকম ঝাড়ু পোছা করতে গেছো? আর তাছাড়া তুমি এই সমস্ত করছোই বা কেন? এই সমস্ত করার জন্য তো আমাদের বাড়িতে কাজের লোক আছে। আমাদের বাড়ির বউদেরকে আমরা এরকম কাজ করাই না। তোমার বড়দি অর্থাৎ তোমার বড় যাকে দেখো কত বড় অফিসে কাজ করে। আর তাছাড়া তুমি তো এখন বাচ্চা মেয়ে, তোমার তো এখন পড়াশুনো করার বয়স, আর তুমি এই বয়সে ঘরের সমস্ত কিছু কাজ করে সময় নষ্ট করছো। একদম এই সমস্ত কাজ করবে না। কিন্তু মা, বাড়িতে তো আমি এই সমস্ত কাজই করতাম, আর কখনো কখনো সময় পেলে আমি পড়াশুনো করতাম। আসলে আমার তো মা নেই, সৎ মায়ের কাছে আমি মানুষ। তাই আমার সৎ মা কখনোই চায়নি যে আমি পড়াশুনো করি এবং বড় হই। সেই জন্য আমাকেই সমস্ত কিছু কাজকর্ম করতে হতো। এই সমস্ত কথাই আমি জানি। আসলে তুমি যখন আমাদের বাড়িতে পড়াতে আসতে তখনই আমি তোমার ব্যাপারে অনেক খোঁজ খবর পেয়েছিলাম। তাই আমি তোমাকে আমার বাড়ির বৌমা করে নিয়ে এসেছি। তোমার মতো একজন এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে কিনা ঘরের সমস্ত কাজ করবে, সময় নষ্ট করে দেবে, এটা আমি ভাবতেই পারি না। তাই আজকের থেকে তুমি ঘরের কোনো কাজ করবে না।
তুমি আমার বৌমা নয়, তুমি আমার মেয়ে হিসেবে থাকবে, যেমন আমার বড় বৌমাও থাকে। বড় বৌমা, শিলাকে একটা ভালো কলেজে পড়ানোর ব্যবস্থা করো। এই সমস্ত ব্যাপারগুলো তুমি খুব ভালো বোঝো, তাই তুমি এগুলো ম্যানেজ করে নিতে পারবে। সমস্ত ভালো ভালো কলেজে ফর্ম তোলো। শহরের সব থেকে বড় কলেজে আমার বৌমা পড়বে। আমরা শিলাকে ভর্তি করার ব্যবস্থা করব। এই সমস্ত কথা শুনে শিলার চোখ দিয়ে জল পড়তে থাকে। আসলে শিলা ছোটবেলা থেকেই কখনো এরকম স্নেহ পেয়ে মানুষ হয়নি, বা কখনো এরকম আদুরে শাসন করার লোকও শিলার জীবনে ছিল না। কিছুদিনের মধ্যেই শিলা একটি ভালো কলেজে ভর্তি হয় এবং খুব ভালোভাবে পড়াশুনো শেষ করে। শিলা দীর্ঘ 5 বছর পড়াশুনো কমপ্লিট করার পর কলেজে অধ্যাপনা করতে শুরু করে। সত্যি মা, আপনার ঋণ আমি জীবনেও ভুলতে পারবো না। আমার মা চলে যাওয়ার পর মনে হয় আমার মাই ওপর থেকে আপনাকে পাঠিয়েছেন আমার মা হিসেবে। আপনার জন্যই আমি আজকে এই সমস্ত কিছু করতে পেরেছি। এমনকি আমি কলেজে অধ্যাপনা পর্যন্ত করছি শুধুমাত্র আপনার জন্য। আপনার মতন শাশুড়ি যেন ঘরে ঘরে পায় সব মেয়ে, তাহলে আর কোনো মেয়ে অসুখী হবে না। আপনাদের বাড়িতে বিয়ে হয়ে এসে আমার জীবন ধন্য হয়ে গেছে। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ। পলাশপুর নামক গ্রামে সুমি এবং খুশি নামে দুই বান্ধবী বাস করত। তারা দুজনেই কলেজে পড়তো। এরকমই একদিন কলেজ থেকে ফিরে তারা দুজনেই গল্প করছিল। কিরে খুশি, তোর দিদির তো অনেকদিন বিয়ে হয়েছে, তোর দিদি ভালো আছে শ্বশুরবাড়িতে? হ্যাঁ রে সুমি, আমার দিদি তো খুব ভালো আছে শ্বশুরবাড়িতে। আমার দিদির শাশুড়ি তো খুবই ভালো। আমার দিদির শাশুড়ির মতো ভালো মানুষ হয় না, জানিস তো। আর তাছাড়া আমার জামাইবাবুও খুব ভালো মানুষ। বাড়িতে তো আর কেউ নেই, আমার দিদি, জামাইবাবু আর দিদির শাশুড়ি। দিদির শাশুড়ি তো দিদিকে একদম মেয়ের মতো ভালোবাসে। বলিস কি, শাশুড়ি আবার ভালো? আমি তো বাবা এরকম কথা কখনো শুনিনি। আরে বলিস না, আমার দিদি তো বিয়ে হয়েছে অনেক দিনই হলো, কিন্তু আমার দিদির শাশুড়ি এত বদ যে আমার একদম ভালো লাগে না। ওই জন্য আমি দিদির বাড়িতে যাইও না। আমার দিদিটাকে সারাদিন জ্বালাতন করে মারে। এমা না না, আমার দিদির শাশুড়ি তো খুবই ভালো মানুষ, আর আমি তো প্রায়ই যাই দিদির বাড়ি। আর আমার দিদির শাশুড়ি তো আসতেই দিতে চায় না আমাকে। আর তাছাড়া দিদি কত কম আমাদের বাড়িতে আসে জানিস। দিদির শাশুড়ির নাকি মন খারাপ হয়ে যায় আমার দিদি চলে এলে। এই তো কিছুদিনের মধ্যে আমি দিদির বাড়ি যাব। চল আমার সঙ্গে একদিন গিয়ে দেখে আসবি, আমার দিদির শাশুড়ির সঙ্গে পরিচয় করে আসবি। এরকম ভাবে কিছুদিন কেটে যায়। কিছুদিন পর সুমি এবং খুশি দুজনে মিলে দিদির বাড়ি যায়। বৌমা, দেখো কে এসেছে। বাবা খুশি, এতদিনে তোর আসার সময় হলো। তোর পরীক্ষা তো কবেই শেষ হয়েছে। আমি তোর মায়ের কাছ থেকে সমস্ত খবর নিয়ে জেনেছি। আর বুঝি আমাদের বাড়ি আসতে ইচ্ছে করে না? এই মাসিমাকেও দেখতে ইচ্ছে করে না বুঝি? না না মাসিমা, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে ওই বাড়িতে একটু কাজ ছিল তো, আর তাছাড়া আমার কলেজেরও কিছু কাজ ছিল, এই জন্য আমার একটু আসতে দেরি হলো। এই দেখুন কাকে নিয়ে এসেছি, এটা আমার বান্ধবী সুমি। ও মা, এসো এসো, বাড়িতে এসো, দুজনেই এসো। সুমি, তুমি এবার থেকে দিদির বাড়ি কিন্তু মাঝে মাঝে চলে এসো, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। ও মা, সুমি তুই এসেছিস, খুব খুশি হয়েছি রে। আমি তো খুশিকে অনেকবার বলেছিলাম তোকে নিয়ে আসার কথা। দাঁড়া, আমি তোদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও বৌমা, তুমি ওদের খাবারের জন্য ব্যবস্থা করো। কত দূর থেকে এসেছে মেয়ে দুটো, জমিয়ে খাওয়া দাওয়া করিও কিন্তু। কিরে সুমি, কিছু বুঝলি? তোকে বলেছিলাম না আমার দিদির শাশুড়ি খুব ভালো মানুষ, আর আমার দিদিকে পুরো মেয়ের মতোই ভালোবাসে। দেখছিস তো, আমার কথা মিলে যাচ্ছে তো। আরে চুপ কর, কেউ কারোর বাড়িতে এলে এইটুকু করবে, এটা তো খুবই স্বাভাবিক। দাঁড়া, আগে কিছুদিন থাকি, তারপরে তো বুঝবো আসল খেলা কোথায় আছে বাবা। এরকম ভাবে কিছুদিন কাটতে থাকে, কিন্তু সুমি কোনো অশান্তির ক্লু পাচ্ছিল না। তাই সুমি মনে মনে প্ল্যান করে যে দুই শাশুড়ি বৌমার মধ্যে ঝামেলা লাগাতেই হবে। আমাকে দেখতেই হবে যে সত্যি সত্যি কি শাশুড়ি এবং বৌমার সম্পর্ক ঠিকঠাক হয়। সুমি তার নিজের প্ল্যান মতো কাজ করা শুরু করে দেয়। একদিন সুমি তার দিদির শাশুড়ির রুমে যায়। মাসিমা, রেস্ট করছেন নাকি? দিদি তো বললো আপনি নাকি সারাদিন শুয়ে রেস্টই করেন, আর কোনো কাজই নাকি করেন না, দিদিকে কোনো কাজেই হেল্প করেন না। কিন্তু আমি তো দেখেছি আপনি অনেক কাজকর্মে হেল্প করেন দিদিকে, তাও যে কেন দিদি এরকম বললো আমি ঠিক বুঝতে পারলাম না। ও মা, বৌমা তাই বলেছে নাকি? আরে আমার বৌমা সারাদিন আমাকে রেস্ট করার জন্যই বলতে থাকে। আমারই ভালো লাগে না, তাই আমি টুকটাক কাজ করতে থাকি। আসলে এখন থেকে রেস্ট করলে আমি তো ইনঅ্যাক্টিভ হয়ে পড়বো, তাই আমি নিজেই সমস্ত কিছু কাজকর্ম করে থাকি। বৌমা আমায় সবসময় রেস্ট করতেই বলে। আমি আজকে রেস্ট করছি দেখে নিশ্চয়ই বৌমা খুব খুশি হয়েছে, তাই তোমাকে এই সমস্ত কথা বলেছে। সুমি দেখলো কোনো কাজই হলো না, তারপর সে দিদির রুমে গেল। ও মা, দিদি তুমি কোথাও যাচ্ছ নাকি?
তোমার শাশুড়ি মা তো বললেন তুমি নাকি সারাদিন বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরে বেড়াও, কোনো কাজই করো না, তোমার নাকি ঘুরে ঘুরেই সময় কেটে যায়। আরে আর বলিস না সুমি, আমাকে তো মা কতবার বলে যে আমি বন্ধু বান্ধবদের সঙ্গে কেন দেখা করি না, তাদের সঙ্গে কেন ঘুরতে যাই না, তাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট রাখি না, কেন সারাদিন কেন বাড়ির কাজ করি। সেই জন্য আজকে ভাবলাম একটু বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরে আসি, তাহলে মাও খুব খুশি হবে। তুই হয়তো শুনতে ভুল করেছিস। ঠিক আছে, তোরা থাক, আমি একটু আসছি। সুমি দেখলো কিছুতেই কোনো কাজ হচ্ছে না, তাই সে আবার নতুন করে প্ল্যান করতে শুরু করলো, কিন্তু তার কোনো কাজই সফল হচ্ছিল না। এই জন্য তার মনে মনে রাগও হচ্ছিল। সে কিছুতেই প্রমাণ করতে পারছিল না যে শাশুড়ি এবং বৌমার সম্পর্ক কখনো মধুর হয় না। এরকমই একদিন। কি গো, তুমি আবার আমাকে কেন এই টাকাগুলো দিচ্ছ? তুমি তো মাকে টাকাগুলো দিয়ে দিতে পারো। এতদিন ধরে মাই সমস্তটা দেখাশোনা করে এসেছেন, তাই সংসার খরচের টাকা বরং তুমি মায়ের হাতেই দিয়ে এসো। আর তাছাড়া বাবা, এই সমস্ত টাকা পয়সার হিসেব আমি রাখতে পারি না, আমার বড্ড বিরক্ত লাগে। আমি সারা জীবন মায়ের আন্ডারে থাকতে চাই, কিছু দরকার হলে না হয় মায়ের কাছ থেকে চেয়ে নেব। বৌমা, আমি তোমার আর খোকার সমস্ত কথাই শুনছিলাম বাইরে থেকে, কিন্তু আমি তো খোকাকে পাঠিয়েছি তোমার কাছে টাকাগুলো দেওয়ার জন্য। এখন থেকে তো সংসারের দায়িত্ব তোমাকেই নিতে হবে মা, তাই সমস্ত কিছু তোমাকে বুঝে নিতে হবে। আমি আর কদিন, আজ আছি কাল নেই, তাই তুমি সমস্তটা দেখাশুনো করো। এরকম কথা একদম বলবেন না তো। আপনি সারা জীবন থাকবেন, আপনি কোথায় যাবেন? আমরা যতদিন থাকবো আপনিও থাকবেন। আমি এই সমস্ত কথা একদম শুনতে চাই না, ঠিক আছে? আর হ্যাঁ প্রলয়, টাকাগুলো তুমি মায়ের হাতে দাও। মায়ের কোনো কথা আমি শুনতে চাই না, আমি মায়ের কাছ থেকে চেয়ে নেব আমার দরকার হলে। আচ্ছা মা, আজকে রাতে কি খাবার বানাবো একটু বলে দিন। এই সমস্ত দেখে শুনে সুমি অবাক হয়ে যায় এবং সে খুশির কাছ থেকে জানতে পারে যেটা, সেটা শুনে তো সে আরো অবাক হয়ে যায়। খুশি, জানিস তো আমি অনেক দিন ধরে তোর দিদি আর তোর দিদির শাশুড়ির মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই আমি সফল হচ্ছিলাম না। আর আজকে তো আমি যা দেখলাম তাতে করে আমার মনে হলো বোধহয় তুই সঠিক কথা বলছিস, আমি বোধহয় ভুল। আর তাছাড়া আরেকটাও বিষয় হতে পারে, সবকিছুই লোক দেখানো, হয়তো আমি আছি বলে এরকম হচ্ছে। আরে না না, তুই তো একটা কথা জানিসই না, একটা কথা শুনলে তো তুই অবাক হয়ে যাবি। কি কথা খুশি, বল না। আরে একবার আমার দিদির শাশুড়ির খুব শরীর খারাপ হয়েছিল, দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। তখন আমার দিদি নিজের একটা কিডনি দিয়ে শাশুড়িকে বাঁচিয়ে তুলেছিল। এর থেকে বড় স্যাক্রিফাইস কেউ কারোর জন্য করে তুই বল তো? আসলে আমার দিদিও তার শাশুড়ি মাকে মায়ের মতোই ভালোবাসে এবং বিশ্বাস করে, তাই তুই এই সমস্ত চেষ্টা বেকার করছিস, এগুলো বৃথা চেষ্টা, এগুলো করে ওদের মধ্যে ফাটল ধরাতে পারবি না। সুমি সমস্ত কথা শুনে অবাক হয়ে গেল এবং তার সমস্ত ভুল ধারণা ভেঙে গেল। আসলে সুমি বুঝতে পারলো যে শাশুড়ি এবং বৌমার সম্পর্ক কোনো কোনো জায়গায় মা মেয়ের মতো হয়। এখন শাশুড়ি এবং বৌমার সম্পর্ক প্রায় মা মেয়ের মতো হয় না বলেই সুমির এরকম ধারণা তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক। এরকম ভাবেই দেখতে দেখতে প্রায় দিন 15 কেটে যায়। সুমি এবং খুশির বাড়ি ফেরার সময় হয়ে যায়। বাড়ি ফেরার দিন সুমি সকলকে বলে, মাসিমা আপনি আর দিদি আমাকে ক্ষমা করবেন, আমি আসলে অনেক সময় আপনাদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করেছি, বিভিন্ন রকমের কথা বলেছি। তারপর আমি আসল কথা খুশির কাছ থেকে জানতে পারি, সেই থেকে আমার সত্যি সত্যি ধারণা বদলে গেছে। আসলে আমরা এতটাই খারাপ জিনিস সবসময় দেখে এসেছি, তাই ভালো জিনিস আছে বলে আমরা ভাবতেই পারি না। তুমি কিছু না বললেও আমি আর বৌমা কিন্তু সবই জানতাম যে তুমি এই সমস্ত কিছুই আমাদের মধ্যে ভাঙন ধরানোর জন্যই করছো। তাই তোমার আচরণে আমরা দুজনেই কিছু মনে করিনি মা। আসলে কি জানো তো, ভালো সম্পর্ক রাখার জন্য দুজনকেই ভালো হতে হয় এবং দুজনকেই কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হয়, তাহলেই একটা সম্পর্ক সুমধুর হয়ে ওঠে। সেটা শাশুড়ি বৌমার ক্ষেত্রেও বটে আর বাকি সম্পর্কগুলোর ক্ষেত্রেও বটে। আবার এসো কিন্তু, ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা, আমাদের গল্পগুলি কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।